Fashion. Star Fashion brought to you by Iconic Beauty Care Men's বলা উচিত আজকে বিকজ আজকের এই এপিসোডটা পুরুষদের জন্য এবং আইকনিক বিউটি কেয়ার যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি আমাদের সঙ্গে বন্ধুবর নীরব স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। পিয়াল কি সত্যি কথা বলবো, হ্যাঁ পিয়াল কি অ্যাকচুয়ালি ডিড হি পে নাকি জোর করে করাইছে? প্রচুর অনেক টাকা দেয় পিয়াল সত্যিকার অর্থে, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিনিসটা যেমন যতটুকু ওয়েটফুল ও ওয়েটফুল একটা অ্যামাউন্ট দেয়। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেমন আইকনিক বিউটি প্রোডাক্ট? আমার কাছে মনে হয় যে এটা যারা ইউজ করবে তাদের যে একটা আইকনিক একটা সোপ হবে সবার জন্য। ওকে, সো এটার পুরো মার্কেটিং প্ল্যানের সঙ্গে তো জড়িত কি কি? হ্যাঁ, একদম প্রথম থেকে যেটা হচ্ছে যে যখন মানে একদম ব্র্যান্ডিং এর যে লোগো ডিজাইন থেকে শুরু করে একদম প্রোডাক্ট ডিজাইনিং থেকে শুরু করে একদম শেয়ারিংটা আমার সাথে পেয়াল অনেকবার করেছে, এবং কিছু অবজারভেশন আমার পক্ষ থেকেও ছিল। সো আমার কাছে মনে হয় যে এই ছোট ছোট যে চেঞ্জেসগুলো এগুলো আরও অনেক বেশি ডেভেলপ হয়েছে এবং আরও বেশি ডেভেলপ হবে ফাইনালি যখন যারা ইউজার বা যারা কাস্টমার তারা যখন এটাকে নেবে তখন তাদের পক্ষ থেকেও কিছু অবজারভেশন থাকবে। সো সব মিলে আমার কাছে মনে হয় ফাইনালি জিনিসটা ভালো হবে, গুড ইন শেপ। বাংলাদেশে তো পুরুষদের জন্য মানে অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ড সেভাবে দাঁড়াই হয় না এখন পর্যন্ত, এবং স্পেশালি বিউটি কেয়ারের জায়গা থেকে তো পুরুষদের জন্য কিছুই নাই। ওই জাস্ট রেজর আছে, ব্লেড আছে, কোনো জায়গা তোমার তো তাও লাগে না দাঁড়িয়ে। না একদম, আমি এটা আমার মানে প্রোডাকশন কস্ট অনেক বেঁচে যায় ট্রিম করারও। হ্যাঁ, আবার মাঝে মাঝে যারা হচ্ছে যে আমাকে বলে যে ভাই আপনি অনেক শুকাই গেছেন, হ্যাঁ তখন আমি তাদেরকে না, সেটা হচ্ছে আমি বলি যে আমি আসলে অভাবে শুকাই গেছি। ইউ ফানি। হ্যাঁ, না সত্যি, মানে যেটা হচ্ছে যে ইভেন আমার মনে আছে যে আমি মনে হয় আমার হোল লাইফে আমি 4 বার মাত্র ক্লিন শেভ করেছি, মানে 4 বার ক্লিন শেভ করেছি আমি কখনো। হ্যাঁ, এটা অদ্ভুত তথ্য জানো। হ্যাঁ, কিন্তু ওই 4 বারই কেন? না মানে একবার মনে আছে আর কি, এরপরে আসলে কখনো করা হয় নাই। আমার মনে হয় যে 16-এর পরে মনে হয় 2 বার করেছি। 16-এর আগে মানে 2016-এর আগে করেছিলাম 2 বার, আর এর পরে 2 বার করেছিলাম। আরে বাপ, বিরাট ব্যাপার। অবশ্য পুরুষদের দাড়ি ভালো লাগে, আর এখন তো এটা ট্রেন্ডি। ব্যাপারটা হচ্ছে আগে যেমন প্রত্যেকটা সময় তো একটা মানে ট্রেন্ডি একটা বিষয় চলে আসে, সেটা দাড়ি হোক, ক্লিন শেভ হোক। যেমন আমরা যদি বলি যে আসলে ক্যারেক্টার বেস কাজ করার জন্য যখন আমরা যাই তখন দেখা যায় দাড়ি বা থাকবে কি থাকবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে ক্যারেক্টারের উপর। এখন ওইটাই ভালো লাগে আসলে, ক্যারেক্টার অনুযায়ী কাজ করতে। এবং এখন তো বলা হয় যে ক্যারেক্টারেরই সময়, কারণ এত ওয়েব সিরিজ, এত ফিল্ম, এবং ওই আগের গদবাঁধা গল্পগুলোই তো এখন না। এখন তো মানে এক্সপেরিমেন্ট করার অনেক জায়গা। সেটা মনে হয় না নিজের? কারণ আমার মনে হয় যে এশিয়ান সাবকন্টিনেন্টে যদি ছবির আমাদের যে ট্রেন্ডটা চালু হচ্ছে সেটা ইরানি ছবিতে হোক, ইন্ডিয়ান ছবিতে হোক, পাকিস্তানি ছবিতে হোক বা মালয়েশিয়ান, এই অঞ্চলগুলোর যারা মানে হিরো বা হিরোইন আছে তারা কিন্তু আসলে নতুন করে উপস্থাপিত হতে চায়। আমার কাছে মনে হয় যে টম ক্রুজ যদি এখানে এশিয়ার কোনো ছবি করতো তখন কিন্তু টম ক্রুজও কিন্তু অনেক ডিফারেন্ট লুকে আসতো। হ্যাঁ, না নাচলেও যেটা হচ্ছে যে লুকটা হয়তো দাড়ি টাড়ি দিয়ে চুল বড় টড়ো করে কিছু একটা করতো, বাট ওইখানকার ট্রেন্ডটা আবার ডিফারেন্ট। বাট আমরা আমাদের এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেকে সেটা তামিল থেকে শুরু করে, তেলেগু থেকে শুরু করে একদম সাউথের যে ছবি, এবং আমাদের এখন তো বলিউডেরও দেখলাম যে অনেক ছবিগুলো তো হচ্ছে আমাদের দেশের অনেক ছবিতে অনেক চেঞ্জেস আমরা করছি। যেমন শাকিব ভাই ছবিতে লুকে চেঞ্জ করেছে, আমরা চেঞ্জ করছি, এবং আরও অনেকজন চেঞ্জ করে করে আসলে উপস্থাপিত হচ্ছে। এবং লাস্ট 1 বছর বাংলা চলচ্চিত্রে এত চমৎকার কিছু ফিল্ম এসে সত্যি আমরা খুব আকাঙ্ক্ষা নিয়ে এখন বসে থাকি যে নতুন কোন ফিল্মটা আসবে। কিন্তু হয় কি যে ধরো পুরো বছরে যদি হাতে গোনা যায় 1টা বা 2টো ম্যাসিভ হিট থাকে, বাকি সব মুভি তো কি গড়পড়তা না। এইটাতেও আসলে আপসেট হওয়ার কিছু নাই, কারণ সারা বিশ্বে কিন্তু তাই হয়। মানে এমন না যে বছরে একটা ছবিটা, সেটা হলিউডে বলি আমরা, হলিউডেও কিন্তু আমরা বাংলাদেশের থেকে কিন্তু 1টা বা
মানে দুটো ছবির গল্পই শুনবো, কিন্তু এর মানে এই না কিন্তু যে এক বছরে ওদের দেশে এই দুটো ছবি রিলিজ হয়। ওদের দেশে অনেক ছবি রিলিজ হয়, 1200 মানে অনেক ছবি রিলিজ হয়, কারণ ওদের তো আসলে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স যত আছে প্রতিদিন কোনো না কোনো ছবি রিলিজ হচ্ছে, আমরা কিন্তু দেশে থেকে সেটা জানিই না। রাইট। সো দুই একটা ছবি আসবে, এখন ব্যাপারটা হচ্ছে সেই ছবিটা কোনটা ব্যাটে বলে এবং কোনটা অডিয়েন্সের সাথে টেস্টের সাথে মিলে যাচ্ছে, সেইটাই আসলে হাইপ ক্রিয়েট করে। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, ধরো বিগ স্ক্রিন আর টেলিভিশনে ব্যাপারটা কি কনফ্লিক্ট করে? কারণ নাটক বা সিনেমা তো এখন ওটিটির জন্য বানানো হচ্ছে এবং তারা বলছে যে এটা ওটিটির জন্য সিনেমা, অন্যদিকে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সে গিয়ে একটা সিনেমা হচ্ছে, তো এই দুটো কি আসলে কোনোভাবে কনফ্লিক্ট করে? না, সিনেমা তো আসলে আমার কাছে মনে হয় একদমই ডিফারেন্ট একটা জিনিস। সিনেমা মানে হচ্ছে তো একটা ডিরেক্টর যখন ডিরেকশন দিচ্ছে, সে কিন্তু মনিটরে যখন দেখছে, সে কিন্তু চিন্তা করে মানে ছবি বানাচ্ছে যে আমি এখানে লাইটিংটা, যেই লাইটটা সেট করছি সেই লাইটটা কিন্তু হলে যখন প্রজেকশনের মাধ্যমে ছাড়া হবে তখন কিন্তু পুরো জায়গাটা কিন্তু অন্ধকার থাকবে, শুধু ওইখান থেকেই কিন্তু লাইটটা বের হয়ে আমাদের চোখে আসবে, সেটা আমরা দেখব। সো একটা ডিরেক্টর ডিরেকশন দেওয়ার সময়ও কিন্তু এই চিন্তাটা করে। সো কিন্তু একটা জিনিস কিন্তু মোবাইলে যখন আমরা দেখছি, সেটা রুমের মধ্যে হোক বা বাসার মধ্যে হোক বা ল্যাপটপে দেখছি, তখন আশেপাশে কিন্তু অনেক লাইট থাকতে পারে, সেটা নাটক বা ওয়েব সিরিজ বা যেই ইউটিউবের যে কন্টেন্টগুলো হবে সেটার সাথে কখনোই মিলবে না। কারণ একটা ডিরেক্টর যখন ডিরেকশন দিচ্ছে, সে যেমন এটা চিন্তা করছে, একটা আর্টিস্ট যখন অ্যাক্টিং করছে তখনও কিন্তু তারটা চিন্তা করছে যে আমাকে যদি এত লেন্স বলে দেয় যে এত বড় একটা ফ্রেম, এইখানে তুমি অ্যাক্টিং করো, সো তখন ও কিন্তু সিনেমা চিন্তা করে অ্যাক্টিং করবে। আবার যখন নাটক যে করবে তখন ওর কিন্তু ধরাবাঁধা একটা জায়গা আছে যে ভাই ড্রয়িং রুমের এইটা পর্যন্ত, কিন্তু এর বাইরে কিন্তু যেন না, আপনি কিন্তু মানে হয়ে যাবেন, ফ্রেমের বাইরে চলে যাবেন। সো ওইগুলো অনেক চিন্তা ভাবনা করেই করতে হয়। মানে ওই 40 ইঞ্চি টিভি নাকি 110 ইঞ্চি স্ক্রিন, সেটা হিসেব করতে হবে। স্টার ফ্যাশন, আপনারা দেখছেন চ্যানেল এস, আর এই প্রোগ্রামটার নাম স্টার ফ্যাশন, ব্রট ইউ বাই আইকনিক বিউটি কেয়ার ম্যান। আজকে স্পেশালি বিকজ আইকনিক বিউটি কেয়ারের যিনি অ্যাম্বাসেডার ম্যানসের, তিনি আমাদের সাথে। নীরব, থ্যাংক ইউ। গান দেখছিলাম আমরা, একটা কথা বলতে চাই আমি, হ্যাঁ, যে ধরো আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে হিন্দি চলচ্চিত্র বা তামিল চলচ্চিত্র। যে কোনো সিনেমা বাংলাদেশে রিলিজ হলে আমরা টাচ করে তার সাথে কম্পেয়ার করি। ব্যাপারটা কি চ্যালেঞ্জিং হয়ে যায় না বাংলাদেশের চলচ্চিত্র? অবশ্যই, কারণ আমাদের দেশে মনে হয় যে ইন্ডিয়ার পাশে থাকাতে মানে মুভির ক্ষেত্রে এটা আমাদের বেশি চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে যে এখন শুধু হলিউডের যে ছবিগুলো সেগুলোও কিন্তু মানে কম্পেয়ার করার মতো পজিশনে ওরা আছে। রাইট। মানে সেটা তামিল ছবি, মানে সাউথের যত ছবি আছে সেই ছবিগুলো কিন্তু এখন অনেক বেশি ইয়ে করছে। আমরা এখন দেখি যে যেগুলো লাইমলাইটে আছে এগুলো মানে 1000 কোটি টাকার নিচে কোনো ব্যবসায়ী গল্পই নাই। হ্যাঁ, ইভেন স্ত্রীর মতো একটা মুভি চিন্তাও কেউ করে নাই যে এটা কই যাবে। সো এটাই হচ্ছে, সো এটা আমাদের জন্য আসলে বেশি মানে চ্যালেঞ্জিং একটা। এই সঙ্গে যে ধরো হিন্দি বা উর্দু বা অন্য ভাষার চলচ্চিত্র যেটা বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সগুলোতে রিলিজ হচ্ছে, সেটা কি আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ নাকি শুভ? ব্যক্তিগত কি অভিমত? আমার কাছে দুটোই মনে হয়, ভালো মনে হয়, আবার সেটা ঝামেলারও মনে হয়। কারণ আমাদের দেশে আমাদের নিজস্ব একটা বাজেট আছে, আমরা এর বাহিরে গেলে আমাদের টাকা উঠে আসবে না। আবার অ্যাট এ টাইম এগুলো যদি খুব বেশি চলতে থাকে তখন আবার আমাদের ছবিগুলো, যেহেতু আমরা একটা বাজেট নিয়ে করছি, সেই বাজেটের সাথে সেই ছবিটার সাথে কম্প্যারিজন করলে তখন দেখা যায় মনে হয় যে আমাদেরটা কম বাজেটের। সো সবকিছু ইয়ে আছে আর কি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হচ্ছে, যেটা সেন্সর বোর্ড ছিল, হয়ে গেছে, এইটা নিয়ে অভিমত কি নেবে? এটা তো আমি তো একটা জায়গায় দেখলাম যে ঘুরে ফিরে তো একই জিনিস, মানে সার্টিফিকেশন বোর্ড মানে সেন্সর সার্টিফিকেশন পাওয়া, সেন্সর সার্টিফিকেট দেয়া, আর যেটা হচ্ছে যে সেটা কোন ক্যাটাগরিতে, একটা অ্যাডাল্ট ক্যাটাগরি না একটা অন্য যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিতে যাচ্ছে। বেসিক্যালি সেন্সর সার্টিফিকেটই পাচ্ছে, বাট নামগুলো ডিফারেন্ট হচ্ছে, দ্যাটস ইট। ওকে, তার মানে খুব একটা বেশি উন্মুক্ত মনা আমরা এখনো আশা করতে পারি না আমাদের দেশে। বেসিক্যালি আমরা যেটা যতভাবেই চিন্তা করি না কেন, যেহেতু একটা ইসলামিক কান্ট্রি, সো সেই জায়গা থেকে ছবির অনেক কিছু চিন্তা করে বানাতে হয়। তারপরে সেন্সরের মূল যে বিষয়টা দেখি আমরা, যে দেশদ্রোহী বা দেশ বিরোধী কোনো কিছু বলছি কিনা, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং এটা তো আমার কাছে মনে হয় যে সেটা সেন্সর সার্টিফিকেট থাকলেও মানে বাদ দেওয়া উচিত, এবং মানে যদি একদম ফ্রিডম দিয়ে দেওয়া হয় তারপরে তো আমরা এটা করব না। একজন ডিরেক্টর তো তার ওই চিন্তাটা করেই ছবি বানাবে। হ্যাঁ,
যদি এটা নিয়ে ডিবেট আসে, সবাই মনে করে যে মুক্ত চিন্তা হইতেই পারে, দর্শক যেটা নিবে এন্ড অফ দ্য ডে তো সেটাই আসলে। কারণ আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে নবাব এলএলবি নামের একটা ছবি করেছিলেন আমাদের অনন্য মামুন। উনি সেই ছবিটা কিন্তু রিলিজ হয়েছিল প্রথমে আই থিয়েটার নামের একটা অ্যাপে। সো এই আই থিয়েটার অ্যাপে কিন্তু সেটা সেন্সর সার্টিফিকেট কিন্তু লাগে না যদি আমরা অ্যাপে রিলিজ করি। তাহলে সেই ক্ষেত্রে কোন একটা নীতিমালার মধ্যে কিন্তু সেটাতে অনন্য মামুনকে কিন্তু ডিবি অফিস থেকে ডেকে তাকে কিন্তু এটার কারণে জেলও খাটতে হয়েছিল। তো তখন কিন্তু সেন্সর বোর্ড পর্যন্ত যেতেই হয় নাই, তার আগেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। সো এটা তো অবশ্যই আমরা মানে বুঝে শুনে অনেক চিন্তা করে ছবি করতে চাই বা করব। আমি জানি না বিতর্কিত প্রশ্ন উত্তর দিতে চাও কিনা, যে শিল্পীরা অনেক দলগতভাবে বিভক্ত এখন, কেউ সরকারি কেউ বেসরকারি, শিল্পীদেরকে আসলে এরকম মানায় না? একদমই না। মানে শিল্পীরা তো শিল্পীদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া, এবং মানে ঘুরে ফিরে যেই মানুষটা, আমি একটা আর্টিস্ট বা তুমি একজন আর্টিস্ট, তোমাকে যেই কাজের জন্য ডাকা হচ্ছে সেটা তোমার কাজের পরিপ্রেক্ষিতেই, মানে তুমি কাজ না করলে তোমাকে আজকে তুমি এখানে থাকতে না, আমিও এখানে থাকতাম না। সো আমার কাজটাই আসলে ডিসিশন নিবে যে আমি পরবর্তীতে কাজ পাচ্ছি কিনা, পরবর্তীতে আমার গ্রাফটাকে আপ হচ্ছে না ডাউন হচ্ছে, ওই জিনিসগুলোকে ইয়ে করে। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই নর্মাল একটা মানে ক্লাসিফিকেশন হওয়া উচিত যে আমরা আসলে কোনটা চাই। আমরা যদি কাজটা করতে চাই মানে শুধু কাজটা করেই আসলে যাওয়া উচিত, বাট যাওয়া উচিত। কারণ আজকে আমাদের সময় শেষ। নীরব, থ্যাংক ইউ, ইট ওয়াজ গুড টু টক টু ইউ অলওয়েজ। এবং আমাদের তরফ থেকে আইকনিক তোমাকে আসলে আমি কি দিব, তারপরে দ্যাটস আ ফর্মালিটিজ, দিস ইজ ফর ইউ ম্যান। এটা চ্যানেল এর তরফ থেকে নীরব, থ্যাংক ইউ সো মাচ। Star Fashion. ফর দ্য লাস্ট ফিউ ওয়ার্ডস আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলো। চ্যানেল এসে যারা আছেন, যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন। সবসময় একটা কথা বলি, মানে যেই কথাটা নতুন কোনো কিছু না করে সেম কথাটাই বলি, সেটা হচ্ছে যতই বৃষ্টিতে ভিজে শুটিং করি বা রোদে পড়ে শুটিং করি, সেই কোনো কষ্টই না যখন দেখি আপনারা হলে গিয়ে ছবি দেখছেন। সো অবশ্যই বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বাহ, থ্যাংক ইউ। অন দিস নোট আমরা বিদায় নিচ্ছি, এবং আমরা বিশ্বাস করি আপনি আমাদের সঙ্গে আছেন। একটা নতুন টেলিভিশন পথ চলা শুরু করেছে, আপনারা সহযোগিতা করবেন। লাইক বাটন, যেটাকে বলে সাবস্ক্রাইব বাটন, যতগুলো জায়গা আছে ইউটিউব, ফেসবুক, টিকটক, যে কোনো জায়গায় আমাদেরকে পেলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনি কমেন্টস করবেন কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, বিকজ আপনার পরামর্শ অনেক বেশি কাজে লাগে আমাদের। আজকের মতো খোদা হাফেজ, ভালো থাকবেন, অ্যান্ড শেয়ার দিস কন্টেন্ট। টাটা।